বিষয়ে তোমাদের থেকে আমি সাহায্য চাইব। বলুন না মহারাজ, আমি প্রস্তুত। শোনো মন্ত্রী, তুমি তো জানো আমি মিথ্যা প্রতিশ্রুতি এবং মুখেই শুধু বড় বড় কথায় বিশ্বাসী নই। আমি কাজ করি এবং তার ফল হাতে নাতে মানুষ পায়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। আপনার ন্যায়। মন্ত্রী মশাই একটু চুপ করুন না। মহারাজ আপনি বলুন কি বলবেন। বলুন মহারাজ, বলুন বলুন। রাজা প্রতাপচন্দ্রের খুব কঠিন অসুখ হয়েছে। উনি প্রায় মাস 3 হলো শয্যা নিয়েছেন, আর ওনাকে দেখভাল করার মতনও কেউ নেই। আর নিজেই যদি শয্যাশায়ী হন তাহলে আর অসুখের চিকিৎসা করবেন কিভাবে? হ্যাঁ, তাই আমি ওনাকে এই বিপদের দিনে সাহায্য করতে চাই। আমি চাই এই দুঃসময়ে ওনার পাশে থেকে ওনাকে সুস্থ করে তুলতে। কিন্তু কিন্তু ওই রাজ্যটা তো ভুতুড়ে মহারাজ। ওখানে ভূতের উপদ্রবেই তো অর্ধেকের বেশি প্রজারা চলে গেছে। ভুতুড়ে রাজ্য? এই তো 2 দিন আগে ইংরেজরা গিয়েছিল বাণিজ্য করতে, কিন্তু টিকতে পর্যন্ত পারেনি। হ্যাঁ, মাস 6 হলো ওখানে ভূতের উপদ্রব শুরু হয়েছে। কিন্তু আমি ভূতের উপদ্রব বলে তাতে ভয় পেয়ে একজন সৎ মানুষকে তো আর বিনা পথ্যে মরতে দিতে পারি না। মহারাজ আমি পথ্য তৈরি করে দিতে পারি, কিন্তু দয়া করে আমায় ওখানে যেতে বলবেন না। মহারাজ, আমি গেলে কিন্তু আপনার এই রাজ্যের গণনা কদিন বন্ধ থাকবে। আশা করি আপনি সেটা চান না। মহারাজ, জ্যোতিষী গেলে গণনা বন্ধ থাকবে, বৈদ্য গেলে ভূতেরা তাড়া করলে দৌড়তে পারবে না, বিজ্ঞানী গেলে নতুন যন্ত্র আবিষ্কারের কাজ বন্ধ হয়ে যাবে, সভাকবি গেলে ওর ওই বাজে কবিতা শুনে ভূতেরা ঘাড় মটকে দেবে। আর তুমি গেলে? না মহারাজ, আমি গেলে আমার বউ কাঁদবে। তোমরা আমার সভাসদ, তোমরাই যদি এমন বিপদের সময় আমার পাশে না থাকো তাহলে কি হবে বলো তো? রানীর কাছে আমি তোমাদের নিয়ে এত গর্ব করি। কিন্তু মহারাজ, অমন বন জঙ্গল ঘেরা জায়গায় শুধু ভূত নয়, বাঘ, সিংহ, সাপের ভয়ও তো আছে। বন জঙ্গল ঘেরা, বাঘ, সিংহ, সাপ। মহারাজ চিন্তা করবেন না, আমি যাব, কাউকে যেতে হবে না। বিপদের সময় পাশে না থাকলে মানুষ হয়ে কি লাভ বলুন তো? গোপাল, তুমি ভেবে বলছো তো? হ্যাঁ মহারাজ, আমি কালকেই রওনা দেব, দুপুর করে। আমি তাহলে কালকে সকালেই পথ্য বানাতে শুরু করব। মহারাজ, একবার রোগের লক্ষণ আর ধরনটা আমাকে বলবেন। কিন্তু গোপাল, ভূতে ধরলে? সে আমি বুঝে নেব মহারাজ। ভালো করে পুঁটলিটা বেঁধে দিয়েছো তো? হ্যাঁ। ওই দেখো, এখনো মুখ ভার করে রয়েছে। আরে বাবা, আমি মানুষের মঙ্গল করতে যাচ্ছি, এমন মুখ করে রাখলে যাবো কি করে বলো তো? এমন ভুতুড়ে জায়গায় যাচ্ছ যে শুনলে সকলেই ভয় পাচ্ছে। হ্যাঁ, শুনলাম সেখানে নিশি নামলেই তেনাদের নৃত্য শুরু হয়। যদি তোমার ঘাড় কানা। আমার কিচ্ছু হবে না গিন্নি। তুমি যে আমার পুটলিতে লোহার টুকরো দিয়ে দিলে তা কি ভুলে গেছো? আমার খুব ভয় করছে গো। এত তাড়াতাড়ি কিছু হয়ে গেলে তোমার সাথে ঝগড়া, মান অভিমান করবো কি করে বলো তো? পালাই সাত, এমন বলো না, কোনো ভূতের ক্ষমতা নেই। হ্যাঁ, ব্যাস এইটাই চাই গিন্নি, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কোনো সুন্দরী পেতনি বা শাকচুন্নিকে দেখলেও ঘরে বিয়ে করে আনবো না। কি কি বললে? আরে মজা করছি গিন্নি। নাও নাও নাও, এবার একটু হাসো দেখি, হাসো। শোনা বউ আমার। জয় মা, আমাকে দেখে রেখো মা, না হলে বউটা আমার একলা হয়ে যাবে মা। গোপাল, এই নাও 100 মোহর। আর এই যে রাজবৈদ্যের বানানো যক্ষা রোগ সারানোর পাচন, তুমি এগুলো জমিদার প্রতাপচন্দ্রের হাতে তুলে দিও। তুমি আমাদের কৃষ্ণনগরের খাঁটি সোনা, তোমাকে নিয়ে আমাদের গর্ব হয়। আমি জানতাম তুমি আমার মান রাখবে। সাবধানে দেখে শুনে যেও, সুস্থ থেকো। মহারাজ, রানীমা, আপনারা কিচ্ছু ভাববেন না, আমি সব সামলে নেব। গোপাল, আচমটা কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, সব ওই পথ্যের তোলের ভিতরের কাগজে লেখা আছে। আসি তাহলে, সবাই ভালো থাকবেন। যাও যাও, বেঘরে প্রাণটা দাও।
মানচিত্র বলছে আর একটু এগোলেই একটা বড় শ্যাওড়া গাছ পড়বে, আর সেই গাছটা পেরোলেই নিশুতিগড়ের জমিদার বাড়ি। বাংলা, এই বাংলা, হ্যাঁ দাদা বলো। কেমন কেমন একটা গন্ধ ছাড়ছে রে। দাদা তুমি পচা ইঁদুর বেশি খেয়ে আবার কি? আরে না রে না, আমার ওপরে বিশ্বাস রাখ। হ্যাঁ তোমার উপরে বিশ্বাস রেখেই তো ঝড়ের দিনেও সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে মরে গেলাম, আর আজকে ভূত হয়ে গাছে গাছে ঘুরছি। ওরে বাবা রে, সে তো প্রায় 6 বছর হয়ে গেল। এই নতুন জায়গাতে এসেও কি সেই খোঁটা দিবি? জানিস তো আমার কত দুঃখ। মানুষ থাকলে এতদিনে কবেই ময়নাকে বিয়ে করে নিতাম, তা আর আমার হলো না। এদিকে নিজেও নিজের সংসারকে ধরে রাখতে পারলে না। আয়, আয়, আমি কিন্তু এইবার রেগে যাচ্ছি। আর কিছু বললেই আমি কিন্তু তাণ্ডব শুরু করে দেব। হ্যাঁ ওইটাই তো পারো, যেখানেই যাচ্ছ শুরু করছো তোমার ভুতুড়ে কাণ্ড। 6টা মাস হলো আসতে পারলে না, এইখানেও এক। সে কি আমার দোষ? হ্যাঁ আমার দোষ। যা যা যা, মেলা বকিস না। দেখে আয় যে জমিদার বাবুর কি হাল, যমরাজ এলো কিনা। নিজেও গেছো জমের দুয়ারে, আমাকেও টেনেছো ওখানে। এখন খালি অপেক্ষায় রয়েছো জমিদার কবে যাবে সেখানে। যাই গিয়ে দেখে আসি আর কি। না, জঙ্গলটা সত্যি বেশ ঘন, ভয়ও লাগছে। পাটাও কেমন যেন ছমছম করছে। মনে হচ্ছে বাতাসে কেমন একটা আস্তে আস্তে গন্ধ। গা হাত পাও যেন কেমন ভারী ভারী লাগছে। এই দাদা, ও বর্দা, এই দেখো কে আসছে। কে আসছে প্যাংলা? হ্যাঁ, যমরাজ নাকি? দূর বাবা, না গো না, একটা টাক মাথা মোটা সোটা লোক। মনে হচ্ছে জমিদার বাড়ির দিকেই যাচ্ছে। দেখে মনে হচ্ছে ঘটে খুব বুদ্ধিও আছে। আমার কাজে কি আসবে রে প্যাংলা? দাঁড়াও বাজিয়ে দেখি। নে নে নে, ভয় দেখা, ভয় দেখা, ভয় দেখা। এই এই এই, কে রে? কে কে আমার জামা ধরে টানে? হ্যাঁ, খাবো তোকে চিবিয়ে চিবিয়ে, কড়বড় কড়বড় করে। আমরা ভূত, মানুষ খাই ধরে ধরে। ভূত দাদা, ও ভূত দাদা, আমায় আমায় এমন করো না। আমি খুব ভালো মানুষ গো। আমার মাথায় না খুব বুদ্ধি, জানো তো। বলো 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 বলো, তোমাদের যদি কোনো সাহায্য লাগে আমায় বলো। ভালো মানুষ নাকি? এই 6 মাসে এখানে তো কাউকে ভালো পাইনি, কেউ আমায় সাহায্য করেনি। তোকে আমি খাবই খাবো। দাদা দাদা কাছে যেও না, উকলিতে লোহা আছে মনে হয়। তখন একবার আমার গায়ে কেমন জ্বালা করে উঠলো, ঘাড়ে চাপতে গিয়েছিলাম, কেই তখন। তাই বলি, শুধু শুধু জামা টানছিস কেন? এই নাও পুটুলি, ফেলে দিলাম। আমি তোমাদের ভালো চাই, বিশ্বাস করো আমায়। দাদা উকলি ফেলে দিল মানে সত্যি ভালো। সমস্যাটা বলো। আমার বউটা আর নেই রে। কি, মারা গেছেন নাকি? ভূতেরা কি 2বার করে মরে? বোকা কোথাকার। আমরা দুজন 2 ভাই এক ঝড়ের রাত্রে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে মরে ভূত হয়ে যায়। আমাদের কারুরই তখনও বিয়ে হয়নি, কিন্তু মরার পরে আমার এক সুন্দরী পেতনির সাথে ভাব হয়। আমরা বিয়েও করি, সব কিছু সুখেই চলছিল। কিন্তু রাগের বশে একদিন এমন তুলকালাম ঝামেলা করি যে সে রেগে শ্যাওড়া গাছ ছেড়ে চলে গেছে। বৌদি খুব অভিমানী। দাদা বহুবার ক্ষমা চাইলেও ফিরতে চাইছে না। ও, এইবারে বুঝলাম। তুমি বউ চলে যাওয়ার দুঃখে এই প্রতাপগড়কে নিশুতিগড় বানিয়ে ছেড়েছো। এমন সবকে ভয় দেখিয়েছো যে সবাই পালিয়েছে। এমনি এমনি ভয় দেখাতে চাইনি রে, মানুষদের কাছে সাহায্য চেয়েছিলাম। উল্টে কেউ তো বোঝায়নি, বরং আমাদের তাড়াতে চেয়েছে। আসলে আমরা যাযাবর ভূত, এক জায়গায় বেশি দিন থাকি না। বুঝেছি বুঝেছি, এখানে মাস 6 হলো এসেছো, কিন্তু আসতে না আসতেই বৌঠান চলে গেছে।
তাই তো? এনে দে না রে বউটাকে, এনে দে না, তারপর তুই যা চাইবি তাই পাবি। এনে দে না রে, এনে দে না রে। আচ্ছা, আমাকে একখানা লাল বেনারসি শাড়ি এনে দাও। আমি নতুন বউ সেজে বসে থাকি। আর প্যাংলা ভূত, তুমি বউঠানকে খবর দেবে যে তোমার দাদা বিয়ে করছে। দেখো কিরকম কামাল হয়, একবার দেখো। এ তো পুরো যাত্রাপালা। কই 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 সে হতচ্ছাড়ি, এত সাহস যে আমার ঘর ভাঙছে, সতীন হবে। এসেছো গিন্নি, এসেছো। ওই দেখো তোমার সতীন। খুব মিষ্টি। আমার নতুন বৌদি, বুঝলে দাদা, পুরনো বৌদিকে একেবারে সঙ্গে করে নিয়ে এলাম। নতুন বৌদিকে একবার দেখবে না তা কি হয়? ওগো, মাত্র 50 বার সেজেই হয়ে গেল, আর ঘান 10 বার সারতে পারলে না, একদম সোজা বিয়ে করতে যাচ্ছ। আর কি করব বলো, ঘরটা ফাঁকা, বুকটা খাখা। কাঁচা কাঁচা মাংসকে পেটের রোগ হয়ে গেল। আমারও তাই বৌদি চাই। কই 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 নতুন বউকে দেখি, নতুন বউকে দেখি, দেখি তো সে কত সুন্দরী, তারপর ছাটা মেরে বিদায় করি। দেখো দেখো দেখো, কি রূপসী দেখো। কি কি কি, এ তো টাক মাথা একটা লোক, নতুন বউ তো না। বৌঠান, বৌঠান আমায় মারবেন না বৌঠান। আসলে আসলে আপনাকে ফেরানোর জন্য এটা আমাদের সাজানো একটা নাটক ছিল। বর্দা আপনাকে খুব ভালোবাসে, তাই বিয়ে তো দূরের কথা, আপনার মান ভাঙানোর জন্য দেখুন সেই সুদূর থেকে কতগুলো ছাগল এনে রেখে দিয়েছে আপনার হাতের রান্না খাবে বলে। আর রাগ করবেন না বৌঠান। তাই বলি, আমার বরটা তো এমন ছিল না। তোমার বর তোমাকেই ভালোবাসে। আমার সনটা মনা, আর রাগ করো না, বরং এই গোপালকে ধন্যবাদ দাও, এর জন্যই সব হয়েছে। হ্যাঁ বৌদি, আজকালকার যুগে এত ভালো মানুষ দেখিনি। সত্যি তাই। বলো বলো গোপাল, তুমি কি চাও বলো। বলছি, আজ কি বরং তুমি এই ভূত বৌঠানের হাতেই খেয়ে যাও। আজ বরং থাক বৌঠান, আমায় একবার প্রাসাদে যেতে হবে মহারাজকে এই পথ্য আর কিছু মোহর দিতে। তুমি আমার যে উপকার করলে তার জন্য এই গাছের নিচে 30 থলি মোহর আছে, নিয়ে যাও। আর 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 হ্যাঁ, শোনো শোনো শোনো, এই মোহর কেবলমাত্র তুমি সৎ কাজে কারোর উপকারে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কেউ যদি কিনে নেয় বা তোমার ইচ্ছের বিরুদ্ধে নেয় তাহলে অনর্থ হবে, এটা সর্বদা মনে রাখবে। আর আমি নিজে তোমার এখানকার কাজ মিটলে পিঠে চাপিয়ে তোমার রাজ্যে ফেরত নিয়ে আসবো। আর তুমি কি কিছু চাও? আমার একটাই চাওয়া, দাদারা, তোমরা আর এখানে কাউকে ভয় দেখিও না। রাজ্যটাকে আবার সচল করে তোলো, না হলে রাজ্যটা জনমানবহীন হয়ে পড়বে। কথা দিলাম, আবার রাজ্য সচল হবে, সচল হবে, ভয় থাকবে। ভয় থাকবে। জমিদার মশাই, আপনার জন্য এই পথ্য আর মোহর মহারাজ পাঠিয়েছেন। আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন। অনেক ধন্যবাদ গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাতে হলে মহারাজকে জানান জমিদার মশাই, উনি আজও আপনার উপকারের কথা মনে রেখেছেন। আমি এখন আসি, হ্যাঁ, সকালের মধ্যে আবার কৃষ্ণনগরে পৌঁছতে হবে। আচ্ছা, এসো এসো। উফ, সকালে মাঠে এত লোকজনের উপদ্রব হয়েছে যে কি বলবো। এখন বাঁশবনে এসে তবে প্রাতঃকর্ম সারতে হয়। তা যা বলেছিস বটা। আরে আরে, গোপাল দাদা মনে হচ্ছে না, বাঁশ বাগানের ওদিকে কি করছে? চল তো
আড়াল থেকে গিয়ে দেখি। এই মোহরের থলিগুলো প্রকাশ্যে রাখা যাবে না। এইগুলো দিয়ে রাজ্যের লোকদের অনেক মঙ্গল হবে। এগুলোকে আপাতত এখানেই লুকিয়ে রাখি। দেখি গাছের নিচে কি করছে। দেখ দেখ দেখ, মোহরের থলি লোক করছে আবার ওই থলিগুলো। এই এই চুরি করবি? তার থেকে চল মন্ত্রীমশাইকে বলি, মন্ত্রীমশাই যা বলবেন তাই করব। চল চল। হ্যাঁ, ওনার এখন ওই রাজপ্রাসাদে থাকার কথা। মন্ত্রী মশাইও জানবেন আর মহারাজও জানবেন, ভালোই হবে। মহারাজ, এই মন্ত্রীমশাই গোপাল দাদা মোহরের থলি লুকিয়ে রাখছে, আমরা দেখে এলাম। হ্যাঁ, ওই পাঁচ বাগানের ভিতর লুকিয়ে রাখছে। সে কি মোহরের থলি? মোহরের থলি? তার মানে কাউকে জানাবে না বলেই লুকিয়ে রাখছে। মহারাজ, তাহলে হাতিয়ে নি। বটা ঘটা তো আছেই, আপনি অর্ধেক আর আমি অর্ধেক। আমাদেরও দেবেন পরিশ্রমের মূল্য। বটা ঘটা, যা তো, তোরা মোহরের থলিটা নিয়ে আয়। যথাজ্ঞা মহারাজ। আর আজকে রাজসভায় কিন্তু এই নিয়ে আলোচনা করা যাবে না। হুম হুম এইখানে এই গোপাল দাদা মোহরের থলিটা রেখেছে। হ্যাঁ, ওই তো। ওরে বাবা, কি ভারী রে। উফ, কি কপাল! কপালের নাম গোপাল, আজ থেকে হবে আমাদের রাজস্বিক চাল। বুঝলে রানী, গোপালের লুকোনো মোহর দিয়ে প্রাসাদের পাশে আরেকটা পেল্লায় আমোদ প্রমোদের মহল বানাবো। গোপাল কিছু জানে না, এসব কি ঠিক? গোপাল এত কষ্ট করে জমিদার বাবুকে পথ্য দিয়ে এলো, আপনার দেয়া মোহর দিয়ে এলো। ছাড়ো তো। হ্যাঁ, বাঁচাও! কে চোখ ধরে টানছে? বাঁচাও! গোপাল ছায়ামূর্তি। এটা কারা? কারা? বাপ রে বাপ, গায়ে হাতে কি ব্যথা! ওর বাবা, ভূতেরা কি মারটাই না মারলো। কেউ ছাড়েনি, সব সব ওই মন্ত্রীর জন্যে। আমাকেও রেহাই দেয়নি রানীমা, আমাকেও মেরেছে। না না, গোপালকে না জানিয়ে এই কাজ করা ঠিক হয়নি। আমার মনে হয় শিগগিরই গোপালকে খবর দিন। মন্ত্রী, মন্ত্রী, তাড়াতাড়ি খবর দাও। মহারাজ মনে হচ্ছে আমাকেই মনে করছেন। এ কি মহারাজ, রানীমা, মন্ত্রীমশাই, আপনাদের একই হাল? কে মেরেছে? গোপাল, গোপাল, আমরা একটা অন্যায় করেছি। তোমাকে না বলেই আমি নিজের একখানা পেল্লায় বাড়ি বানাবো বলে তোমার লুকিয়ে রাখা মোহর বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছি। তার অর্ধেক ভাগ আমিও নিয়েছি, পেল্লায় আমোদ প্রমোদ খানা বানাবো বলে। সর্বনাশ! তারপর? ভূতেরা মেরেছে, ভয় দেখিয়েছে। কি যন্ত্রণা! আমার গিন্নির মাথা ফাটিয়েছে। বুঝতে পেরেছি, সাংঘাতিক কাণ্ড হয়েছে। এমন লোভ আর কখনো করবো না গোপাল। তুমি চুপ করো তো, এই তোমার জন্য এই হাল। মহারাজ, আমার জন্য একটু অপেক্ষা করতে পারতেন, আমি তো এসে সবই বলতাম। মহারাজ ক্ষমা করো গোপাল, ক্ষমা। মহারাজ, আমি নিশুতিগড়ে একটা ভুতুরে পরিবারের ভূত এবং পেতনির ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগিয়ে ওই মোহরগুলো পেয়েছিলাম। তারা বলেছিলেন এই মোহর আমি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, এবং এই মোহরগুলো কেবলমাত্র কারুর সৎ কাজে বা উপকারে ব্যবহার করা যাবে, কোনো রকম ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য নয়।
ওই মোহরগুলো দিয়ে রাজ্যের দুস্থদের সাহায্য করা হবে। আপাতত আমি মোহরগুলো নিজের হাতে যেখানে রেখেছিলাম সেইখানে রেখে দিয়ে আসছি, তাহলে আর ভৌতিক উপদ্রব হবে না। বাঁচালে গোপাল, বাঁচালে। আমি আছি তো, কোনো ভয় নেই মহারাজ, রানীমা, সব বিপদ সামলে নেব। আর হ্যাঁ, দেখবেন কাল সকালেই প্রতাপচন্দ্রের সুস্থতার খবর পাবেন এবং কিছুদিনের মধ্যেই নিশুতিগড় আবার প্রতাপগড়ে পরিণত হবে। ও, ভূতেরা কথা দিয়েছে বুঝি? সব ওনাদেরই কামাল, আমি অনুঘটক মাত্র। ভূতেরাও তবে ভালো হয়? মানুষেরাও যেমন ভালো হয় তেমন ভূতরাও ভালো হয়। জগতে সবাই খারাপ হলে তো মুশকিল মন্ত্রী মশাই।